প্রতিবন্ধীদের ভাতা দেওয়ার ঘোষণা, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। নয় দফা দাবিতে পাটকলের শ্রমিকদের ৭২ ঘণ্টার ধর্মঘট, প্রথম দিনে সড়ক রেলপথ অবরোধ। কালবৈশাখী ঝড়ে নৌকাডুবিতে ৫ জনের মরদেহ উদ্ধার, ৩ জেলায় নিখোঁজ আরও ৫ জন। যশোরে মূল আসামির বদলে কারাগারে অন্য নারী, ৪ এপ্রিল আদালতে প্রমাণ দাখিলের নির্দেশ। নওগাঁয় পানির সেচ মূল্য দ্বিগুণ আদায়ের অভিযোগ, ব্যবস্থার পরও থামছে না তৎপরতা। সবাইকে আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটিজমে আক্রান্তরা জাতির বোঝা নয়, অবহেলা না করে তাদের অধিকার নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী বাজেটে প্রতিবন্ধীদের ভাতা দেওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, অটিস্টিকদের জীবন অর্থবহ করতে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। তাৎপর্য তুলে ধরতে ৩ দিনব্যাপী নির্বাচনী প্রজ্বলন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কখনো মানুষজন এভাবে না দেখে যে যারা অটিজম শিশু বা ব্যক্তি তারা সমাজের বোঝা বা প্রতিবন্ধী সমাজের বোঝা, বরং আমরা মনে করি তাদেরও অধিকার আছে, সেই অধিকার আমাদেরকে সুরক্ষিত করতে হবে। অটিজম আক্রান্তদের অধিকার নিশ্চিতে তার সরকারের নানা উদ্যোগের কথা জানান শেখ হাসিনা। সেন্সাস রিপোর্টে এসেছে প্রায় ১৪ লক্ষের মতো আমরা পাচ্ছি প্রতিবন্ধী। আমি যে বাজার দেবো সেখানে যতগুলো আমরা এরকম প্রতিবন্ধী পাবো, সকলের জন্য এই ভাতার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব। মুক্ত পানিটা এটা কিন্তু প্রতিবন্ধীরা করে। দুর্ভাগ্য হলো যে আমার অফিসেও বলে বলে এই পানি ব্যবহারটা নিশ্চিত করা যাচ্ছে না। এটাকে বাজারজাত করার ক্ষেত্রে অতটা কিন্তু কারো আন্তরিকতার একটু অভাব দেখি। অটিজম আক্রান্তদের প্রতি সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে এই অবহেলিত জনগোষ্ঠী যেন আর অবহেলার শিকার না হয়, তারা যেন আমাদের সমাজে তাদের যোগ্য স্থান পায় এবং তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই বোন, আমাদেরই সব, সেই কথাটা মনে করে সবাই এই অটিস্টিক বা প্রতিবন্ধীদের সাথে মিলে চলবেন। অটিজমে বিশেষ অবদান রাখায় ৩ ক্যাটাগরিতে ৩টি প্রতিষ্ঠান সহ ১১ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অটিস্টিক শিশুরা এখন আর পরিবার ও সমাজের বোঝা নয়, সীমাবদ্ধতা জয় করে তারা অভ্যস্ত হচ্ছে জীবনের সঙ্গে, বিকাশ ঘটাচ্ছে প্রতিভার। বিশেষজ্ঞরা বলছেন, প্রশিক্ষণ ও সহমর্মিতা পেলে অটিস্টিক শিশুরাও ফিরতে পারে স্বাভাবিক জীবনের কাছাকাছি। শিশুর মস্তিষ্কের বিকাশজনিত রোগ অটিজম। জন্মের ৩ বছরের মধ্যেই অটিজমের লক্ষণ দেখা দেয়। রিদি, রিথি, রথি ৩ বোনই অটিজমে আক্রান্ত। সবকিছুর জন্য তারা অন্যের ওপর নির্ভরশীল। আমার বাচ্চা একদিন হাঁটবে, কথা বলবে, মা ডাকবে, খাওয়া দাওয়া করবে। এখন আমি আর ওটা ভাবি না, এখন ভাবি আমি ভালো থাকি, সুস্থ থাকি এবং বাচ্চাদেরকে লালন পালন করতে পারি। ৭ বছরের কারিকাও লড়ছে অটিজমের সঙ্গে। বেশিরভাগ অটিস্টিক শিশুই মেধাবী, তাদের রয়েছে নানা প্রতিভা, স্বপ্ন। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে মাহিরা বিনতে মাহমুদ। পড়াশোনার পাশাপাশি নাচ গানেও পারদর্শী সে। আমি বড় হয়ে কম্পিউটার টিচার হব। মাহিরার বাবা বলছেন, স্কুল এবং পরিবারের অক্লান্ত চেষ্টায় উন্নতি হয়েছে তার। মাহিরা আসলে প্রথম থেকে কোনো কথা বলতে পারতো না, সেটা ডাকলে সাড়া দিত না। এখন সে কি না পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা বলছে, ঢাকা শহরে অটিস্টিক শিশুর হার ৩%। গ্রামের তুলনায় শহরে অটিস্টিক শিশুর সংখ্যা বেশি। দেশে এখন প্রায় ২.৫ লাখ শিশু অটিস্টিক। চিকিৎসকরা বলছেন, অটিজম কোনো নির্দিষ্ট কারণে হয় না, এর কোনো চিকিৎসাও নেই, সমস্যার ধরনও আলাদা। এটা কিন্তু আসলে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। মা বাবা কেউ এই শিশুর জন্মের জন্য দায়ী নয় এবং
এই বাচ্চাদের বলা হতো কখনোই এরা ভালো হবে না, এটাও ভুল। ঠিক যথোপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ যদি তাকে দেয়া যায়, বাচ্চা কিন্তু ইমপ্রুভ করে। এসব ছবি পৃথ্বীর আঁকা। 5 বছর ধরে গ্রাফিক ডিজাইনার হিসেবে পৃথ্বী কাজ করছে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজে। এই ব্যাংকে কাজ করি, কেন করি, ওই ঘুরে ঘুরে পারি, তারপর বাসায় যাই, ওই বাসায় গিয়ে ময়লা পরিষ্কার করি, তারপর রাতে জগিং করতে পারি। সে সিভিয়ার অটিস্টিক ছিল, সেখান থেকে বেরিয়ে এসে এখন অলমোস্ট সে স্বাভাবিক জীবন যাপন করতেছে। সে একা একা চলাফেরা করে, সে অফিসে যায় নিজে একা, প্রথমে রিক্সায়, বাসে, তারপর অফিস করে সে 8 ঘন্টা কন্টিনিউ। একটু সহযোগিতা পেলে অন্য অটিস্টিক শিশুরাও ফিরতে পারে জীবনের মূল স্রোতে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌলভীবাজারের একমাত্র প্রতিবন্ধী বিদ্যালয় ব্লুমিং রোজেস। মৌলভীবাজার ছাড়াও আশপাশের জেলা থেকে গিয়ে সেখানে ভর্তি হচ্ছে অনেক বিশেষ শিশু, পাচ্ছে শিক্ষা ও নানা প্রশিক্ষণ। তবে শিক্ষক ও অবকাঠামো সংকটের কারণে স্কুল পরিচালনায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি কক্ষে 5 জন বিশেষ শিশুকে নিয়ে যাত্রা শুরু হয় ব্লুমিং রোজেস নামের এই স্কুলটির। 2006 সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 115। বিশেষ সন্তানদের জন্য এই স্কুল আশার আলো দেখাচ্ছে বলছেন অভিভাবকরা। শিশুদের মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে বলেও জানালেন তারা। নাচ, গান, অভিনয়, খেলি, চিন্তাকরণ করি এবং স্কুল ভালো লাগে। আমার বাচ্চা আগে স্বাভাবিক জীবন যেমন যে ইয়েটা আছে সেটাই বুঝতে পারতো না, যে স্বাভাবিক জীবন খারাপ হয়, এখন একদম স্বাভাবিক জীবন সে এখন উপলব্ধি করতে পারছে। 2 বছরে আমার ছেলে অনেকটা কথা বলতে পারে, লিখতে পারে, এখন ওর অনেক ইমপ্রুভ। স্কুলে প্রত্যেক শিক্ষার্থীর জন্য রয়েছেন 5 জন প্রশিক্ষিত শিক্ষক। শিশুদের নানামুখী শিক্ষা, প্রশিক্ষণ ও পরিচর্যা করেন তারা। বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা, একীভূত শিক্ষা ব্যবস্থা, বৃত্তিমূলক কর্মমুখী শিক্ষা, তারপরে শিশু বিকাশ কর্মসূচি, বহুবিধ থেরাপি ইত্যাদি নানা কর্মকাণ্ড আমাদের প্রতিষ্ঠানে চলছে। 2014 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন পায় স্কুলটি। এর পরের বছর থেকে মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে এটি। তবে স্কুলটির কিছু সংকট এখনও কাটেনি। পর্যায়ক্রমে সেসব সংকটও নিরসনের আশ্বাস দিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। বিভিন্ন জেলার প্রায় 3-4টা জেলার স্কুল ছাত্ররা পড়তেছে। শিক্ষক সংকট আছে, আপনার বাচ্চাদের স্টুডেন্ট সংকট আছে, বাচ্চাদের আদার্স বেশ কিছু সংকট আছে। আর্থিকভাবে যদি তারা আমাদের ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারে, প্রতিবন্ধী ফাউন্ডেশন, তাদের কাছে সেই সহায়তাটা আছে, হয়তো তারা দিতে পারে। অথবা তাদের সেই সেবাটা যদি আমাদের প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র আছে, এখান থেকে তারা সেবাটা নিতে পারে। এসব সংকট কাটিয়ে উঠলে আরও অনেক বিশেষ শিশু স্কুলটিতে ভর্তি হয়ে নতুন নতুন অনেক কিছু জানতে ও শিখতে পারবে বলে আশা করছেন শিক্ষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া পরিশোধ সহ 9 দফা দাবিতে দেশের রাষ্ট্রায়ত্ত সব পাটকলে 72 ঘণ্টার ধর্মঘট চলছে। প্রথম দিনে মঙ্গলবার ধর্মঘটের পাশাপাশি সকাল 8টা থেকে 4 ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন পাটকল শ্রমিকরা। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। 9 দফা দাবিতে চট্টগ্রামে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 8টা থেকে আমিন জুট মিল সহ রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় চট্টগ্রাম হাটহাজারী রেল লাইন ও মুরাদপুর অক্সিজেন সড়ক অবরোধ করে তারা। এছাড়া সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা চট্টগ্রাম রেল লাইন অবরোধ করে শ্রমিকরা। ফলে সোনার বাংলা, পাহাড়িকা ও মেঘনা এক্সপ্রেস ট্রেন প্রায় আধা ঘন্টা আটকা পড়ে। আমাদের যে শ্রমিকদেরকে দেখতেছেন, আমরা মাত্র 280 টাকা থেকে 300 টাকা বেতনে চাকরি করি। আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারতেছি না, আমরা পেট ভরে ভাত খাইতে পারতেছি না। মজুরি কমিশন তো দিচ্ছে না, আমরা যে শ্রমিক হাজিরায় চাকরি করছি তাও আমাদেরকে পার্মানেন্ট করছে না। শ্রমিকদের অভিযোগ, 2015 সালে মজুরি কমিশন ঘোষণা হলেও পাটকল শ্রমিকদের জন্য তা বাস্তবায়ন হয়নি এখনো। এছাড়া 7 থেকে 9 সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধ ও চাকরি স্থায়ী করার দাবিতে সাড়া দিচ্ছে না কর্তৃপক্ষ। 44 মাস যাই 45 মাস চলতেছে, এ পর্যন্ত আমাদের মজুরি কমিশন বাস্তবায়ন হয় নাই। সেজন্য আমরা বারংবার আন্দোলন করেছি, আমাদেরকে আশ্বস্ত করেছে, আশ্বস্ত করিয়েও আমাদেরকে মজুরি কমিশন দেওয়া হয় নাই। এখন আমরা নিরুপায়ী, এখন আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এদিকে একই দাবিতে সকাল থেকে খুলনা যশোর মহাসড়কের খালিশপুরে নতুন রাস্তা মোড় ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে পাটকল শ্রমিকরা। ফলে 4 ঘন্টা বন্ধ ছিল খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। অন্যদিকে জানুয়ারি থেকে বেতন পাচ্ছে না রাজশাহী ও সিরাজগঞ্জের পাট শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের ঘোষণা শ্রমিক নেতাদের।
পাটকল শ্রমিক লীগ এবং সিবিএ নন সিবিএ নেতৃবৃন্দকে আমাদের আগেই কর্মসূচির ভিতরে দেওয়া আছে যে 7ই এপ্রিল আমরা ঢাকা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে বসে আবার নতুন কঠোর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। অর্থ সংকট রয়েছে জানিয়ে শ্রমিকদের দাবি পূরণে সরকারের কাছে থোক বরাদ্দ চাওয়া হবে বলে জানান বিজেএমসি চেয়ারম্যান। মজুরি স্কেল 2015 অনুযায়ী এটা ফিক্সেশন করতে হবে, বেতন বা মজুরি নির্ধারণ করতে হবে। এই নির্ধারণ আজকে দিয়ে দিচ্ছি, তখন পরিস্থিতি আশা করি আস্তে নর্মাল হয়ে যাবে। তবে আমরা সরকারের কাছ থেকে ঋণ ভর্তুকি ছাড়া এত বিশালভাবে অঙ্ক টাকা দিতে পারবো না। বিজেএমসির আয় থেকে ব্যয় যেহেতু এখনো বেশি। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শ্রমিক ধর্মঘটের বিষয়ে আরও জানাতে এবারে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, শ্রমিক ধর্মঘটের বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে এবং এই সংকটের বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা? আর এ ধরনের কর্মসূচির কারণে সাধারণত উৎপাদন তো বন্ধই আছে, তো কি ধরনের প্রভাব পড়তে পারে পরবর্তীতে? প্রথমত যে 9 দফা দাবি এবং এই 9 দফা দাবিতে তারা গত সপ্তাহ 3 আগেও কিন্তু একবার এরকম মাঠে নেমেছিল এবং তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে থেকে তারা 72 ঘন্টার যে কর্মবিরতি সেটি পালন করছে। এবং চট্টগ্রামে আমরা 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল রয়েছে এবং এই 9টি রাষ্ট্রায়ত্ত পাটকলের সবগুলোতেই কিন্তু আজকে 72 ঘন্টার কর্মবিরতি শুরু হয়েছে এবং সেখানে যেটি তারা বলছেন যে মূলত 72 ঘন্টার কর্মবিরতির প্রতিদিন তারা 3 ঘন্টা করে রেলপথ এবং সড়ক অবরোধ করবেন। এবং সেই প্রেক্ষাপটে আমরা আজকে সকালে দেখেছি যে চট্টগ্রামের সীতাকুণ্ডে হাফিজ জুট মিলের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় 1 ঘন্টার মতো বন্ধ ছিল এবং পরবর্তীতে আসলে পুলিশের যে অনুরোধে তারা মহাসড়ক থেকে সরে যায়। এছাড়া ঢাকা চট্টগ্রাম যে রেলপথ সেখানেও তারা অবরোধ করে এবং এই প্রেক্ষাপটে চট্টগ্রাম থেকে বিভিন্ন অভিমুখে এবং ঠিক চট্টগ্রামমুখী 3টি ট্রেন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আটকা পড়েছে। এছাড়া চট্টগ্রাম নগরের পাশে যে আমিন জুট মিল, সেই আমিন জুট মিলের সামনেও সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। পাশাপাশি আমিন জুট মিলের পাশ দিয়ে যে চট্টগ্রামের থেকে নাজিরহাট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী যে রেল লাইন রয়েছে সেখানেও তারা অবরোধ করেন এবং তার ফলে আমরা দেখেছি সকালের বেলা 2টি শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে গেলেও পরবর্তীতে 8টার পর থেকে মূলত 12টা পর্যন্ত কোনো ট্রেনই কিন্তু বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ শাটল ট্রেন চলাচল করতে পারেনি। তো সেক্ষেত্রে আসলে শ্রমিকদের পক্ষ থেকে যে দাবি 9 দফা দাবি, তার মধ্যে যেটি নতুন মজুরি কমিশন সহ গ্র্যাচুইটি এবং যে বকেয়া পাওনা সেটির কথা বলা হচ্ছে। এবং আমরা আসলে এখানে বিজেএমসির খুব বড় কোনো কর্মকর্তা নেই, তারপরেও যে সমস্ত কর্মকর্তারা এখানে মাঝারি পর্যায়ে আছে তাদের সাথে কথা বলেছি, তারা কেউই আসলে ক্যামেরায় কথা বলতে রাজি নন। তবে তারা এমনিতে যেটি জানিয়েছেন যে তারা এই সমস্ত দাবি দাওয়া নিয়ে অনেক আগে থেকে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আসলে পরবর্তীতে তাদের যে উদ্যোগ সেটি নেওয়া হবে। কিন্তু শ্রমিকদের পক্ষ থেকে কিন্তু বারবার যেটি বলা হচ্ছে যে এই মূলত তাদের এই দাবি দাওয়া নিয়ে গত সংসদ নির্বাচনের আগে থেকেই তাদেরকে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করে বর্তমান অবস্থা তৈরি হয়েছে এবং তাদের যে ধর্মঘট বা কর্মবিরতি যেটি বলি না কেন সেটি কিন্তু আগামী 72 ঘন্টা চলবে। আর উৎপাদন স্বাভাবিকভাবেই যেহেতু 9টি পাটকল এবং এই কর্মবিরতি এবং কর্মবিরতির ফলে উৎপাদনের উপর কিন্তু একটু বড় ধরনের প্রভাব পড়ছে, অর্থাৎ কাজ বন্ধ রয়েছে এবং সেটিকে ঘিরে পাটকলের যে ধরনের অর্থাৎ পণ্য উৎপাদন সেটি আজকে থেকে এখন অনেকটা উৎপাদন বন্ধ হয়ে আছে। অনুপম, আপনি আমাদের সাথেই থাকুন। এবার খুলনার পরিস্থিতি জানবো সহকর্মী AHM শামীমুজ্জামানের কাছ থেকে। শামীম, শ্রমিকদের এই কর্মসূচির কারণে খুলনাতে যান চলাচলে কি ধরনের প্রভাব পড়ে এবং এই কর্মসূচিতে পাটকল শ্রমিক লীগের কথাও বলা হয়েছে, এ বিষয়ে নেতারা কি বলছেন? আজ সকাল 8টা থেকে আসলে খুলনার যে খালিশপুর এলাকা আছে, খালিশপুর নতুন রাস্তা মোড়ে কিন্তু রাজপথ এবং রেলপথ অবরোধ করে আসলে শ্রমিকরা তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেই পূর্বসূচি আসলে শুরু করেছে। তো এই সময় আসলে খুলনা যশোরের যে ব্যস্ততম মহাসড়ক, এই সময় কিন্তু এই জায়গা থেকে অন্তত কিছু সময়ের জন্য যেন যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে পুলিশের অনুরোধেই তারা মহাসড়ক থেকে একটু পাশে গিয়েই তারা সমাবেশ করেছে। একটু
প্রবেশ করলেও নতুন রাস্তা মোড় থেকে শুরু করে বিএল কলেজ মোড় পর্যন্ত এই যে 1 থেকে 1.5 কিলোমিটার, এই 1.5 কিলোমিটার কিন্তু আসলে যান চলাচল বন্ধ ছিল। আর তারপরেও 4 ঘন্টা কিন্তু এই খুলনা থেকে আসলে ট্রেন চলাচল বন্ধ ছিল। আসলে ট্রেন এবং যান চলাচল বন্ধ থাকায় যে আসলে স্বাভাবিকভাবেই যে সাধারণ যে যাত্রীরা আছে, যাত্রীদের আসলে ভোগান্তির শিকার হয়েছে। সবচেয়ে বড় কথা যে এই যে 1.5 কিলোমিটারের পাশে কিন্তু বেশ কয়েকটি কলেজ রয়েছে। আর যেহেতু এইচএসসি পরীক্ষা ছিল, এই সময় কিন্তু আসলে এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তারা কিন্তু আসলে বেশ ভোগান্তির শিকার হয়েছে। আর অপরদিকে আসলে আন্দোলনের যে বিষয়টা, আন্দোলনের বিষয় নিয়ে আমি শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন যে আসলে পাট কলেজ যে সমস্যা, এই সমস্যা কিন্তু আসলে দীর্ঘদিনেরই। আসলে মজুরি কমিশন 2015 সালে ঘোষণা হলেও পাট কল শ্রমিকদের ক্ষেত্রে কিন্তু তা এখনও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। অপরদিকে আসলে মজুরি বকেয়া থাকা বা মজুরি পরিশোধ না হওয়া বা অনিয়মিত মজুরি না পাওয়া, এটা কিন্তু আসলে পাটকল শ্রমিকদের জন্য একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারা যেটা বলছেন যে আসলে তারা বিভিন্ন সময় কিন্তু আসলে নিয়মিত যাতে মজুরিটা পায় আন্দোলন করে আসছে, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছ নিকট বিভিন্ন সময় দাবি পেশ করে আসলেও কিন্তু আসলে তাদের সে দাবি পূরণে কিন্তু কর্তৃপক্ষ খুব একটা ইতিবাচক সাড়া দেয় না। তারা যেটা বলছেন যে আসলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন করবে। শামীম, আপনিও আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, শ্রমিকরা তো বেশ কিছু দাবি তুলেছেন, তার মধ্যে আছে বকেয়া পরিশোধের বিষয়টি। তো কতদিনের বেতন তাদের বকেয়া আছে, এই বিষয়ে তারা কি বলছেন, আর কর্তৃপক্ষ আন্দোলনের বিষয়ে কি বলছে? আর আরেকটি বিষয় যে রাজশাহীতে সড়ক এবং রেলপথ অবরোধ ছাড়া আর কোনো কর্মসূচি কি শ্রমিকরা পালন করেছেন কিনা? আচ্ছা দেখুন, রাজশাহী জুট মিল শ্রমিকদের যে আন্দোলন, এটি কিন্তু আজকের নয় বা একদিন দুদিনের নয়। তারা কিন্তু দীর্ঘদিনে তাদের যে দাবি, বকেয়া বেতন সহ তাদের মজুরি কমিশন বাস্তবায়ন সহ তাদের গ্র্যাজুইটির যে দাবিটি, মোট 9 দফা দাবি কিন্তু তারা দীর্ঘদিন থেকে এই দাবিটি জানিয়ে আসছিল। এবং তাদের যে বকেয়া বেতন, তা আমাদের রাজশাহী জুট মিলের প্রায় 5 থেকে 6 মাসের শ্রমিকদের যে 800 শ্রমিক রয়েছে তাদের কিন্তু বকেয়া বেতন বাকি রয়েছে। এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে মিল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে দাবি জানিয়ে আসছিলেন যে তাদের বকেয়া বেতন পরিশোধে। কিন্তু কয়েক দফা দাবি জানানোর পরেও তাদের যে কর্মসূচি বা তাদের যে দাবিগুলো সেগুলো বাস্তবায়ন না হয়, তারা কিন্তু কয়েকদিন থেকে আন্দোলন করছিল। এবং শেষ মুহূর্তে তারা আজকে থেকে 72 ঘন্টার ধর্মঘট বা কর্মবিরতি দিয়ে রাস্তা অবরোধ করেছে। আমরা দেখেছি, আমরা সকাল দেখেছি তারা কিন্তু সকাল থেকেই মিলের ভিতরে 800 শ্রমিক তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সকাল 10টার দিকে তারা রাজশাহী নাটোর মহাসড়কের সামনে অবস্থান নিয়ে এবং সেখানে প্রায় 1 ঘন্টা শ্রমিকরা সেখানে অবস্থানে। এই সময় কিন্তু রাস্তার 2 ধারে, যেহেতু সেটি রাজশাহী ঢাকা এবং রাজশাহী নাটোর মহাসড়ক, মূলত বলা যায় রাজশাহী থেকে নাটোর ঢাকা সহ অন্যান্য জায়গায় যাওয়ার যে রাস্তাটা সেইটি মূলত তারা বন্ধ করে রাখে। প্রায় 1 ঘন্টা তারা সেখানে অবস্থান নেয় এবং তাদের বিভিন্ন দাবি তারা সেখানে তুলে ধরেন এবং সরকারের কাছে দাবি জানান যে তাদের সেই দাবিগুলো বাস্তবায়ন যেন করা হয়। তাদের সেই দাবি বাস্তবায়ন না হলে তারা তাদের যে ধর্মঘট সেটি অব্যাহত রাখবে এবং আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি তারা দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে ধর্মঘটে তারা যখন অবস্থানে, তারা কিন্তু তাদের যে এই যে বেতন না পাওয়া, তাদের যে কষ্ট, তাদের যে দুর্দশা, পারিবারিক যে অবস্থা, সেইটি কিন্তু তুলে ধরে। মূলত তারা যে কী পরিমাণ কষ্টে রয়েছে সেইটি কিন্তু সবার সামনে তুলে ধরে এবং তারা দাবি করে তাদের এই কষ্ট লাগাবে, সরকার অবশ্যই তাদের এই পদক্ষেপ নেবে। সেখানে রাজশাহী নাটোর মহাসড়কে প্রায় 1 ঘন্টা অবস্থান নেওয়ার পরে পুলিশ তাদেরকে অনুরোধ করলে তারা জুট মিলের মূল গেটে যায় এবং সেখানে 1 ঘন্টা বিক্ষোভ সমাবেশ করার পরে তারা কর্মসূচি শেষ করে। তবে শ্রমিক যারা ওখানে আছে তারা আমাদেরকে জানিয়েছে আগামীকাল, আজকে শুধু শ্রমিকরা থাকলেও আগামীকাল সকাল 10টা কিন্তু শ্রমিকদের পরিবারদেরকে নিয়ে তারা আবারও রাজশাহী ঢাকা মহাসড়ক অবস্থান নেবে এবং সড়ক অবরোধ করে তাদের কর্মসূচি পালন করবে। রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম থেকে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কালবৈশাখীতে 3 জেলায় নৌকা ডুবে নিখোঁজ 10 জনের মধ্যে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায় রোববার ঝড়ের কবলে মানিকগঞ্জে 2টি নৌকা ডুবিতে নিখোঁজ হন 5 জন। এরপর সকালে পাটুরিয়া ফেরিঘাটের কাছে ইয়াদ আলী এবং প্রায় 15 কিলোমিটার দূরে চাঁদ মিয়ার মরদেহ ভেসে ওঠে। মরদেহ দুটি হরিরামপুর ও শিবালয় থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া হরিরামপুরে ট্রলার ডুবে নিখোঁজ 3 জনের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। এদিকে রাজবাড়ী সদর ও গোয়ালন্দে পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ রশিদ শেখ ও 2 ভাই বাবুল সর্দার ও জীবন সর্দারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে মুন্সিগঞ্জে মেঘনায় ট্রলার ডুবিতে নিখোঁজ 2 জনের খোঁজ এখনো পাওয়া যায়নি। সুনামগঞ্জে শিশু হত্যার 2 মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। খালাস পেয়েছেন 2 জন। জেলার জগন্নাথপুরের শিশু সোয়াইবুর রহমান হত্যার ঘটনায় মা সহ 2 জনের ফাঁসির আদেশ দেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। মামলার অভিযোগে বলা হয়,
সোয়াইবুরের মাসি তারা বেগমের সঙ্গে আরেক দণ্ডপ্রাপ্ত বারিক মিয়ার বিয়ে বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরেই সোয়াইবকে হত্যা করা হয়। এছাড়া ছাতকে শিশু জুবেল হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মামলার অন্য 2 আসামি খালাস পেয়েছেন। আসামি বারিক মিয়াকে মৃত্যুদণ্ড এবং 20,000 টাকা জরিমানা এবং আসামি সিতারা বেগমকেও পুত্র হত্যার কারণে মৃত্যুদণ্ড এবং 20,000 টাকা জরিমানা আদেশ দিয়েছেন। এতে আমরা রাষ্ট্রপক্ষ অত্যন্ত খুশি হয়েছি। লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় এক ব্যবসায়ী এবং নোয়াখালীতে এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। 2টি ঘটনায় ঘটে আজ ভোরে। লক্ষ্মীপুরে ডাকাতির সময় বাধা দিলে ডাকাতদের ছোড়া গুলিতে আহত হন মোসলেউদ্দিন। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এ সময় আরও 3 জনকে কুপিয়ে আহত করে ডাকাতরা। স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নেয় তারা। এদিকে নোয়াখালীর ধর্মপুরে ডাকাতের হামলায় 2 জন আহত হয়েছেন। পরে এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দেয়। এ সময় মারা যায় একজন। মাদকের বিস্তার শুধুমাত্র পুলিশের অভিযান দিয়ে রোধ সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। সকালে সিরাজগঞ্জে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা প্রতিরোধে সব স্তরের মানুষকে এক হয়ে কাজ করতে হবে। শুধুমাত্র পুলিশ দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে এর বিস্তার রোধ করা সম্ভব নয়, একে নির্মূল করা সম্ভব নয়। এক্ষেত্রে যেটি প্রয়োজন, অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা, সমাজের প্রতিটি স্তরের বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন আমাদের প্রত্যেককেই সম্পৃক্ত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতরাতে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন তারাপুর মণ্ডলপাড়ার বাসিন্দা মোহাম্মদ মিলন ও সেনারুল। স্থানীয়রা জানান, রাতে সীমান্ত দিয়ে গরু আনতে ভারত যাচ্ছিলেন মিলন সহ আরও কয়েকজন। কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন মিলন ও সেনারুল। পরে তাদের মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয়, তবে এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। যশোরে মাদকের মামলায় সাজাপ্রাপ্ত শিরিন বেগমের বদলে সাজা খাটছেন আরেক নারী রেখা খাতুন। পুলিশের ভুলে নিরপরাধ মানুষ সাজা খাটার বিষয়টি জানাজানি হওয়ার পর 4 এপ্রিলের মধ্যে সমস্ত প্রমাণাদি দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আসামি একজন, সাজা খাটছেন আরেকজন। ঘটনাটি ঘটেছে যশোরের চাঁচড়া রায়পাড়া এলাকায়। 2005 সালে মাদক রাখার অভিযোগে রায়পাড়া এলাকার শহীদুল ইসলাম ও স্ত্রী শিরিন বেগমের বিরুদ্ধে মামলা হয়। জামিনে মুক্ত হয়ে লেবাননে চলে যান শিরিন বেগম। 2016 সালে তাকে 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। গেল 20 মার্চ পুলিশ সাজাপ্রাপ্ত শিরিনের পরিবর্তে শহীদুল ইসলামের দ্বিতীয় স্ত্রী রেখাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। শিরিন বানায় রেখাকে জেল হাজতে, তাকে দারোগাকে বারবার বলা সত্ত্বেও দারোগা আমার মার সাথে বাড়ির লোকজনের সাথে উদ্ধত্ত আচরণ। শিরিন বেগম রেখা খাতুনের নামে নকল পরিচয়পত্র তৈরি করে। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছে শিরিন বেগমের পরিবারও। পুলিশ আমার কাছে আসছিল, আমি সত্যি কথাই বলছি যে শিরিনা আমার বোন, সে দেশের বাইরে থাকে, যে মহিলাকে নিয়ে গেছে সে শিরিনা না। শিরিনা বেগম হলো আমার বড় ভাবি। সে তার ছেলে নিয়ে বিদেশে আছে দীর্ঘ 10 বছর, যার কারণে ভাই আবার বিয়ে করছে আমার ছোট ভাবি রেখা বেগম। তারে এখন সেই মামলায় পুলিশ চালান করছে। মিথ্যা মামলা, এই যে তারে ধরে নিয়ে শিরিন মনে করে নিয়ে জেলখানায় রেখে দিয়েছে। তবে পুলিশের দাবি, অভিযুক্ত শিরিনই জাতীয় পরিচয়পত্রে তার নাম রেখা বেগম দিয়ে বিভ্রান্ত করেছে। শিরিন বেগম কিন্তু পরবর্তীতে সে তার ন্যাশনাল আইডি রেখা নামে করছে। আসলে একই ব্যক্তি। সে এখন বাঁচার জন্য তার ন্যাশনাল আইডি উপস্থাপন করতেছে এরকম রেখা নামে, কিন্তু রেখাই কিন্তু প্রকৃতপক্ষে শিরিন। মামলার আইনজীবী বিষয়টি নজরে আনলে 4 এপ্রিলের মধ্যে সমস্ত প্রমাণাদি দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। জামিনদার এই আসামি না, তার পাসপোর্ট এবং পরিচয়পত্র দিয়ে আমি আদালতকে বলেছি এই আসামি তো মামলা থেকে অব্যাহতি পাবে। পুলিশ সুপারের মাধ্যমে 4 তারিখের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন চাইছে। এদিকে শিরিনের পরিবর্তে রেখাকে আটকের খবরে উদ্বিগ্ন তার স্বজনেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে যশোর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিয়াউল, বিষয়টি কিভাবে জানাজানি হলো, এ বিষয়ে রেখা খাতুনের স্বজনরা কি বলছেন, আর আসামি শনাক্তের বিষয়ে পুলিশের যুক্তি কি ছিল?
তখন কিন্তু রেখার পরিবারের পক্ষ থেকে রেখার স্বামী, শাশুড়ি এবং তার যারা ছিলেন তারা কিন্তু পুলিশকে তখনই তার পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড সহ যাবতীয় যে সমস্ত প্রমাণাদি ছিলেন তারা কিন্তু তখন পুলিশকে বিষয়টি দেখিয়েছেন। দেখানোর পরও কিন্তু পুলিশ আসলে রেখাকে আটক করেছে এবং আটক করে কিন্তু জেল হাজতে প্রেরণ করেছে। এবং পরবর্তীতে যখন রেখা খাতুনকে জেল হাজতে প্রেরণ করা হয় তখন কিন্তু রেখার স্বামী শহীদুল ইসলাম তিনি আদালতের দ্বারস্থ হন এবং আইনজীবীর মাধ্যমে তিনি বিষয়টি আদালতের নজরে আনেন এবং বিষয়টি আদালতে নজরে আনার পরপরই কিন্তু আসলে ঘটনাটি জানাজানি হয়। আমরা গত 3 দিন ধরে বিষয়টি নিয়ে কিন্তু কাজ করেছি। আমরা দেখতে পেয়েছি যে ওই এলাকার যেখান থেকে রেখা বেগমকে আটক করা হয়েছে, চাষড়া রায়পাড়া এলাকা, সেই এলাকার সবাই কিন্তু আসলে এই বিষয়টি জানেন এবং তারা সবাই কিন্তু বলছেন যে শিরিনের সাথে প্রায় 10 বছর আগে শহীদুলের যখন বিবাহ বিচ্ছেদ হয় তারপর থেকে কিন্তু শিরিন বিদেশে অবস্থান করছেন এবং পরবর্তীতে রেখা খাতুনকে শহীদুল ইসলাম বিয়ে করেন এবং এই বিয়ে করার পরে তারা সংসার করে আসছিলেন এবং তার ভিত্তিতেই কিন্তু আসলে পুলিশ রেখা খাতুনকে শিরিন ভেবে আটক করেছে। রেখা খাতুনের প্রকৃত বাড়ি হলো ঝিনাইদহ জেলাতে এবং শিরিনের বাড়ি কিন্তু শহীদুল ইসলামের যে বাড়ি তা থেকে মাত্র 20 গজ দূরে। অর্থাৎ এখানেও কিন্তু একটি পুলিশের ভুল বোঝাবুঝি যে অক্ষম থাকার কথা ছিল সেটিও কিন্তু এখান থেকে দেখেছি যে পুলিশ না করলেও পারত। পরবর্তীতে আমরা যখন শিরিনের পরিবারের সাথে কথা বলি তারাও কিন্তু বিষয়টি নিশ্চিত করেন এবং শিরিনের ভাই আমাকে জানিয়েছেন যে গত 3-4 দিন আগে পুলিশের একটি টিম কিন্তু শিরিনের বাড়িতে গিয়েছিল এবং শিরিনের ভাই মনিকে তারা বলেছে যে আসলে এই বিষয়টি আদালতে যে যেন তারা না প্রকাশ করে, অর্থাৎ শিরিনী যে রেখা এই বিষয়টি যেন তারা আদালতে না বলে, এমনটি কিন্তু আসলে শিরিনের ভাই মনি আমাদেরকে জানিয়েছেন। যশোর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নওগাঁয় চলতি মৌসুমে বোরো চাষের সেচ মূল্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ হারে আদায় করা হচ্ছে। এ ঘটনায় বিক্ষোভ করেছে ভুক্তভোগী কৃষকরা। কয়েকটি ক্ষেত্রে গভীর নলকূপ মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরও থামছে না অতিরিক্ত অর্থ আদায়। খাদ্যশস্য উৎপাদনের বৃহৎ জেলা হিসেবে পরিচিত নওগাঁ। আউশ ও আমন ধান উৎপাদনে ভূ উপরিভাগের পানি বেশি ব্যবহৃত হলেও বোরো ধান চাষের জন্য এই অঞ্চলে কৃষকদের প্রধান ভরসা গভীর নলকূপের পানি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রিপেড কার্ডের মাধ্যমে যেসব উপজেলায় সেচের পানি সরবরাহ করে তাতে প্রতি বিঘাতে সেচের খরচ পড়ে 800 থেকে 1000 টাকা। অন্যদিকে প্রিপেড কার্ড না থাকলে প্রতি ঘন্টায় 125 টাকা হিসেবে সেচের পানি পাবার কথা। কৃষকদের অভিযোগ, গভীর নলকূপের মালিকরা নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ হারে অর্থ আদায় করছে। সরকার এবার 1400 করছে, তা আপনারা 1400 নেন, 1400 1500 নেন, তো ওরা করছে না আমরা 1800 টাকা নিছি। বালার সাথে আবার তর্ক যে তোমরা হলো অফিসের আইন মানবেন না, যে অফিসের যে নিয়ম করে সেই নিয়মটা তো মানবেন, হচ্ছে অফিসের কি বাপের ডিপ। কয়েকটি ক্ষেত্রে জরিমানা আদায় করা হলেও থামছে না নলকূপ মালিকদের স্বেচ্ছাচারিতা। আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করার ফলে বলছে যে টাকা দিয়ে হয়তো আমার উপরে থাকা কোনো নাই, নির্দেশ নাই। এর কোনো সুষ্ঠু ব্যবস্থা বরেন্দ্র অফিস করে দিবে না ক্যাসাল বা দণ্ড বাঁধাবে। ধানের নিম্নমুখী দাম নিয়ে চিন্তিত কৃষকদের জন্য সেচ খরচের এই বাড়তি চাপ পরিস্থিতি আরও নাজুক করে তুলছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যে ধানের দাম বর্তমানে অনেক কম, প্রায় 600 টাকায় নেমে এসেছে। আর পূর্ণ বড় মৌসুম শুরু হলে তখন এই মূল্য আরও অনেক কমে যেতে পারে। এই জন্য কৃষক আসলে দুশ্চিন্তায় আছে। পুরো জেলার গভীর নলকূপের সেচ পদ্ধতি প্রিপেড কার্ডের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএনডিএ। অপারেটরদের উপর নির্ভরশীল বলে তারা এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো বিষয়টা আমাদের নলেজে আছে এবং আমরা যাতে পুরাপুরি স্মার্ট কার্ডের মাধ্যমে সেচ নিতে পারে সেই ব্যবস্থা আমরা নেওয়ার জন্য চেষ্টা করছি। চলতি মৌসুমে নওগাঁর 11 উপজেলায় প্রায় 2 লাখ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংস্কারের অভাবে অনুপযোগী হয়ে পড়েছে লালমনিরহাটের আশ্রয়ন প্রকল্পগুলো। নেই বিদ্যুৎ ব্যবস্থা, অকেজো বেশিরভাগ নলকূপ ও শৌচাগার। এছাড়া পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও নেই সেখানকার বাসিন্দাদের। লালমনিরহাটের দুপাশে তিস্তা ও ধরলা নদী। প্রতিবছর নদী ভাঙনে ভিটেমাটি হারায় বহু মানুষ। তাদের পুনর্বাসনে 5 উপজেলায় রয়েছে 40টি আশ্রয়ন প্রকল্প, যেখানে বাস করছে 3500-এর বেশি পরিবার। তবে আশ্রয়ন প্রকল্প এলাকায় কর্মসংস্থানের সুযোগ না থাকায় কাজের খোঁজে তাদের যেতে হয় বহুদূর। রাস্তার সমস্যায় দীর্ঘ পথ পাড়ি দিতে ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। রয়েছে শৌচাগারের সমস্যাও।
অকেজো হয়ে পড়েছে বেশিরভাগ নলকূপ। পরে সরকার যে আমাদের ঘরগুলো দিছে এখানে থাকার জন্য, কিন্তু কোনো কর্মের ব্যবস্থা এখানে নাই। একটা টিউবওয়েল 170 করে, মানে একটা টিউবওয়েলে মানে সবাই পানি খায়। রাস্তাঘাট মানে পাকা করে দেয় না, আর কারেন্ট নাই। জেলা প্রশাসন বলছে প্রকল্পের সমস্যাগুলো সংস্কারের চেষ্টা চলছে, বরাদ্দ পেলেই শুরু হবে কাজ। পত্র লিখেছি প্রকল্প অফিসে যাতে এইগুলো সংস্কারের জন্য, বিশেষ করে কিছু ঘরবাড়ি যেগুলো বিনষ্ট হয়েছে সেগুলো যেন আমরা মেরামত করতে পারি, সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এদিকে লালমনিরহাট সদরের সাপটানা আশ্রয়ণ প্রকল্প বাদে বাকি 39টিতে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। এতে শিক্ষার সুযোগ বঞ্চিত সেখানকার শিশুরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রতিবন্ধীদের ভাতা দেওয়ার ঘোষণা, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। 9 দফা দাবিতে পাটকলের শ্রমিকদের 72 ঘন্টার ধর্মঘট, প্রথম দিনের সড়ক রেলপথ অবরোধ। কালবৈশাখী ঝড়ে নৌকাডুবিতে 5 জনের মরদেহ উদ্ধার, 3 জেলায় নিখোঁজ আরও 5 জন। যশোরে মূল আসামির বদলে কারাগারে অন্য নারী, 4 এপ্রিল আদালতে প্রমাণ দাখিলের নির্দেশ। নওগাঁয় পানির সেচ মূল্য দ্বিগুণ আদায়ের অভিযোগ, ব্যবস্থার পরও থামছে না তৎপরতা। শেষ করছে আজকে সমগ্র বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।